হ্যালো স্টুডেন্টস, আমি কৌশিক দাস। ওয়েলকাম এগেইন। আমরা গতকালকে লাস্টে ক্লাস 10-এর যে ব্লিস টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক, সেখান থেকে ফাদার্স হেল্প এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করেছিলাম। আজকে আমরা ইউনিট 1টা শুরু করব। তো ফার্স্ট ভিডিওতে তোমার যে রেসপন্স, সেটাতে আমি খুব আনন্দিত হয়েছি। আই এম সো হ্যাপি দ্যাট ইউ হ্যাভ রেসপন্ডেড ভেরি ওয়েল। আশা করব এই যে সেকেন্ড ভিডিওটা দিব, ইউনিট 1, এটা তোমাদেরকে ভালো লাগবে, তোমরা উপকৃত হবে। এবং প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে। থ্যাংক ইউ। তো শুরু করছি ইউনিট 1। একটু মন দিয়ে বুঝবে, হ্যাঁ? যারা ভিডিওটা দেখছো, একটা হাতে বই নিয়ে বসো, আর অবশ্যই আমার সাথে সাথে শুনবে এবং লাইনগুলো লক্ষ্য করবে আমি কোথা থেকে কথাগুলো বলছি। এবং যে ছোটো ছোটো শব্দগুলোর আমি মিনিংগুলো তোমাদেরকে বলে দিব, সেগুলো তোমরা ইচ্ছে করলে, যদি তোমরা ইচ্ছে করো, তাহলে সেই শব্দের নোটগুলো তোমরা নিতে পারো। যদি খাতা থাকে তাহলে খাতায়, আর না হলে বইয়ে পেন্সিল দিয়ে লিখতে পারো। ঠিক আছে? ওকে। পেন দিয়ে কেন লিখবে না? কারণ বইটা নোংরা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, শুরু করছি। দেখো অ্যাকচুয়ালি সিনটা কি, ইউনিট 1 যেখানে শুরু হচ্ছে, রিড দ্য ফলোয়িং যেখানে শুরু হচ্ছে ইউনিট 1টা, তো ধরে নিতে পারো একটা সিস্টেম ছিল যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ঠিক আছে? তো এই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার স্কুল হতো, শনিবার রবিবার কিন্তু বন্ধ থাকতো। তো এই যে গল্পের মুখ্য চরিত্র স্বামীনাথন, এই স্বামীনাথন ছেলেটা কিন্তু স্কুল বন্ধ হলে খুব মজা পেত। তো একদিন মানে কোনো একটা সপ্তাহে যখন গল্পটা লিখছেন আর কে নারায়ণ, তো সেই শুক্রবারে সেই স্কুল থেকে বাড়ি এসছে, খুব মজা করেছে আর ঘুমিয়েছে। শুক্রবারে ঘুমিয়েছে, সকালে উঠে খুব ঘোরাঘুরি করেছে। শনিবারে ঘুমিয়েছে, 1 মিনিট, তো ঘুমিয়েছে। এবার কিন্তু সে শুক্রবার, শনিবার, রবিবার মানে এত ব্যস্ত ছিল ঘোরাঘুরি করতে গিয়ে, স্কুল ওয়াজ আউট অফ কোশ্চেন, মানে স্কুল সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই ছিল না। হঠাৎ করে যখন সোমবার হয়েছে, সোমবার মর্নিং, ইট ওয়াজ মানডে মর্নিং, তখন সে যখন বিছানা থেকে জেগেছে, ঠিক তখন সিনটা চালু হচ্ছে। লাইং ইন বেড, সে কিন্তু বিছানায় জেগে জেগে শুয়ে আছে এবং কল্পনা করছে যে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার মানে এক কথায় কম্পন, মানে তার মনটা একদম খারাপ হয়ে গেল, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বা একটা বোর্ডমে ভরে গেল, মনটা খারাপ হয়ে গেল, ইস আজকে সোমবার, এরকম একটা ব্যাপার। তো লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, স্বামী ভাবলো যে এটা হচ্ছে সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। স্বামী বলছে, মানে সে নিজে নিজে কল্পনা করছে যে ঠিক মনে হলো যেন ইট লুকড অ্যাজ তো ইট ওয়াজ আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মানে লুক তাহলে মানে কি, যখন আমরা কোনো একটা জিনিসের দিকে খুব শর্ট গ্লান্স দেখি তখন সেটা বলে লুক। তো স্বামী বলছে যে ঠিক কিছুক্ষণ আগেই, 1 মুহূর্ত আগেই তো এটা শুক্রবার মনে হচ্ছিল, হঠাৎ কি করে সোমবার চলে আসলো। ঠিক আছে? তো অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু এখন অলরেডি সোমবার। হি হোপড, এবার স্বামী কিন্তু আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো যে তাকে যেন স্কুলে যেতে না হয়, মানে এটা স্বামী আশা করলো শুয়ে শুয়ে। অ্যাট 9 o'clock, টাইমগুলো মনে রাখবে, ঠিক আছে? অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। ওয়েল মানে সে একটা আর্তনাদ করে বললো, চিৎকার করে বললো, বা তার মাকে বললো, মা মা আমার মাথা ব্যথা করছে, এই একটা ওয়েল। তো অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামী ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়েন স্বামী কমপ্লেন্ড অ্যাবাউট দ্য হেডেক, স্বামী কখন হেডেকের ব্যাপারে কমপ্লেন করেছিল। তো টাইমটা হবে 9 AM, ঠিক আছে? মাদার জেনারাসলি, মায়েরা তো বুঝতেই পারছে উদার হয়, মাদার জেনারাসলি, মা তার উদারভাবে কি বললো, সাজেস্টেড, স্বামীকে বললো যে ঠিক আছে, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী তাহলে বাড়িতেই থেকে যাক। তার মানে সিনে কিন্তু স্বামীর কিন্তু বাবা আছে ওখানে, ঠিক আছে? তো স্বামীর মা বলছে, খুব উদারভাবে একটা প্রস্তাব দিল যে ঠিক আছে তাহলে স্বামী আজকে বাড়িতে থেকে যাক। টাইমটা কখন? অ্যাট 9:30। এবার কিন্তু 9:30 বেজে গেছে। হোয়েন হি ওট টু মানে হচ্ছে তার হওয়ার উচিত ছিল, হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। 9:30 সময় যখন তার হওয়া উচিত ছিল কোথায়? স্কুলের প্রেয়ার হলে। কিন্তু স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু স্বামী তখন কোথায় ছিল? তার মায়ের ঘরে একটা বেঞ্চের উপরে শুয়েছিল। ঠিক আছে? তো তাহলে এটা মনে রাখবা, সে কোথায় শুয়েছিল। তাহলে এখান থেকে আমরা 3টা কোশ্চেন পেলাম, যে সে কমপ্লেন কখন করেছিল, যে আই হ্যাভ এ হেডেক, আর তার 9:30 সময় কোথায় থাকা উচিত ছিল? স্কুল প্রেয়ার হলে, কিন্তু সে ছিল কোথায়? তার মায়ের রুমে। আর তার মা তাকে সাজেস্ট করেছিল যে সে যেন বাড়িতে থেকে যেতে পারে। ওকে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করেছিল,
হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি কোনো স্কুল নেই, বা আজকে কি তুমি স্কুলে যাবে না, এরকম কিছু একটা। হেডেক। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়ে বলল, কথার প্রত্যুত্তরে দিল যে আমার আজকে মাথা ব্যথা করছে। ননসেন্স, গর্ধব, হতচ্ছাড়া, বজ্জাত, বদমাস, ড্রেস আপ অ্যান্ড গো, যাও জামা পরে বাড়ি স্কুলে যাও। তার মানে স্বামীনাথনের বাবা কিন্তু ওর বদমাশিটা কিন্তু ধরে ফেলেছে, নটিনেসটা কিন্তু ধরে ফেলেছে। তাই বলছে যে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, হেডেক, মাথা ব্যথা, এই ধরনের কিছু একটা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। এবার স্বামীর বাবা তাকে অ্যাডভাইস করছে। কি অ্যাডভাইস করছে? লোফ। লোফ মানে জানো? লোফ অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো। কীরকম ঘুরে ফিরে বেড়ানো? প্রচুর পরিমাণে পড়াশোনার চাপ আছে ধরে নাও, প্রচুর কাজ আছে, করতে হবে, মানে 10 দিন বা আগামী 20 দিন লাগাতার করতে গেলেও করা যাবে না, হাতে সময় মাত্র 25 দিন। অথচ কেউ যখন সমস্ত কাজগুলোকে মানে কেয়ারলেস ভাবে ফেলে রাখে, মানে কোনো পাত্তা নেই, কোনো ধ্যান ধারণা নেই, কিছু হলেও কি না হলেও কি, এইভাবে যখন কোনো কাজকে ছেড়ে তুমি ঘোরাফেরা করবে, তখন সেটাকে বলা হবে লোফ। আর লোফ অ্যাবাউট লেস অন সানডেস, তুমি ঘোরাফেরা করো কম রবিবারে। আর কি বলছে? ইউ উইল বি উইদাউট এ হেডেক, তাহলে কিন্তু তোমার কোনো মাথা ব্যথা হবে না কখন? মানডেতে। ঠিক আছে। স্বামী নিউ, স্বামী কিন্তু জানতো। কি জানতো? হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠিন হতে পারে। ঠিক আছে তো, মানে স্বামী জানতো তার বাবা কতটা কঠিন হতে পারে, সে মাথা ব্যথা বা যাই বলুক তাকে স্কুলে যেতে হবে এমন কিন্তু তার বাবা। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। স্বামী তো একদম বুঝতেই পারছো নাছোড় বান্দা ছেলে, হ্যাঁ। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, পরিকল্পনা। সে কি বলেছিল? মাথা ব্যথা করছে, তো দেখছে না মাথা ব্যথায় তো কাজ হচ্ছে না, তখন সে কিন্তু চট করে কিন্তু তার কৌশলটা কিন্তু মনে মনে চেঞ্জ করে নিয়েছে। কি চেঞ্জ করেছে দেখো? আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে কিন্তু ক্লাসে আমি যাব না, বা আমি যেতে পারবো না, স্কুলে দেরি হয়ে গেছে, তাই তো। তখন কি বলছে? ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। কে বলছে কথাটা? দেখো কথাগুলো কিন্তু কোটের মধ্যে আছে, সাইডে দুই সাইডে দুটো কমা আছে না, ডাবল ইনভার্টেড কমা, হ্যাঁ। এগুলোকে বলা হয় ইনভার্টেড, ইনভার্টেড, ভয়কারে ভার র, ইনভার্টেড, ইনভার্টেড, ইনভাইটেড না কিন্তু। আমরা অনেক ছেলেমেয়েরা কি করি, ভুল করে এটাকে ইনভাইটেড বলি। সো দিস ইজ নট অ্যান ইনভাইটেড কমা, ইটস অ্যান ইনভার্টেড কমা, রাইট। তো ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইটস ইউর ওন ফল্ট, এটা তো তোমার নিজের দোষ, তোমার ব্যক্তিগত দোষ, তুমি তো ব্যক্তিগত কারণে স্কুল যাচ্ছ না। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? এবার কিন্তু স্বামীর কথা বলছে। এগুলো এগুলো কোট কেন দেখো তো, তুমি যখন পাতা যদি একটু রিভার্সে উল্টাও, তুমি 1 নম্বর পাতায় যাও, দেখো কিছু কিছু জায়গায় কিন্তু কোট নেই। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড অ্যাট 9 o'clock, মাদার জেনারাসলি, এগুলোতে কিন্তু কোট নেই। তো কোট নেই কেন? এগুলো হচ্ছে রাইটারের কথা, আর কে নারায়ণের কথা, কারণ উনি নিজে নিজে লিখছে তাই। কিন্তু যখন লিখছে হেডেক, এটা স্বামীর কথা। ননসেন্স অ্যান্ড ড্রেস আপ অ্যান্ড গো, এটা স্বামীর বাবার কথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, এটা হচ্ছে স্বামীর বাবার কথা। ঠিক আছে। এবার দেখো তার নিচে দেখো স্বামী নিউ, ওটা কিন্তু আবার আর কে নারায়ণের কথা, হ্যাঁ। তো ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, ঠিক আছে। এটা অবশ্যই তোমার দোষ, তাই তোমাকে স্কুলে যেতে হবে। এগুলো মনে রাখবে যে কারো কথা যখন আমরা লিখি তখন সেটাকে কি করতে হয়? ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, হ্যাঁ। এই জিনিসটা মনে রাখবে যখন আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো, তখন আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়ে দিব যে কেন আমরা কারো কথাকে, অন্য কারো কথাকে যখন আমি বলতে যাব তখন সেটাকে কেন আমি কোর্টে রাখবো। সবসময় কি কোর্টে রাখতে হয়? তা কি কোনো ব্যতিক্রম আছে? এমন কি কোনো ব্যাপার আছে যেখানে আমরা কোর্টে না রাখতেও পারি, না রাখলেও পারি? সেই জিনিসটাকে আমরা কিন্তু দুটোকেই দেখবো, ঠিক আছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কী ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। স্বামী তার বাবাকে বলছে, এই যে কৌশলটা চেঞ্জ করলো, এতক্ষণ কি বললো? হেডেক, স্কুল যাব না, কিন্তু এখন বলছে আমি যদি এত দেরিতে যাই তাহলে কি হবে, কি ভাববেন টিচার? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তখন বলছে, তার বাবা বলছেন যে ঠিক আছে, তুমি তোমার শিক্ষক মশাইকে বলবেন যে তোমার মাথা ব্যথা হয়েছিল, তুমি তোমার শিক্ষক মশাইকে বলবে যে তোমার মাথা ব্যথা হয়েছিল, তাই তুমি দেরি হয়ে গেছো। তখন স্বামী আবার বলছে যে হি উইল স্কোল্ড মি। স্কোল্ড মানে হচ্ছে গালিগালাজ করা, গালিগালাজ ইন দ্য সেন্স এত দেরি হলো কেন, মানে তদারকি করা, তলব করা, কেন দেরি হলো, তোমার সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই, হ্যাঁ, পড়াশোনার ইচ্ছে নেই, হলে আসো না হলে না আসো, এরকম না, হলে আসো না হলে না আসো এরকম শিক্ষকেরা বলেন অবশ্য। সময় সম্পর্কে তোমার ধারণা নেই, এত লেটে আসলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না পরের দিন, বাইরে কান ধরে দাঁড়াও, এই যে কিছু একটা এই ধরনের কথাবার্তাগুলো, এগুলো বলে স্কোল্ড, ঠিক আছে। তো স্বামীনাথন বলছে যে হি উইল স্কোল্ড মি, শিক্ষক মশাই আমাকে
স্কোল্ড করবেন, ঠিক আছে? তাহলে এখানে লেখা আছে হি উইল, তার মানে দেখা যাচ্ছে টিচারটা মেল টিচার আছে, হ্যাঁ, পুরুষ টিচার আছে। ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি, মানে আমি যদি গিয়ে বলি যে আমার মাথা ব্যথা হচ্ছিল, আই মিন স্বামী যদি বলে যে স্বামীর মাথা ব্যথা হচ্ছিল, তাহলে সে স্কুলে লেট হয়ে গেছে, তাহলে এই কথাটা বললে স্বামীর টিচার তাকে গালিগালাজ করবে, এটা সেখানে বলছে। উইল হি, সত্যি কি? সত্যি কি মানে কি? সত্যি কি সে তোমাকে বকবে যদি তুমি কথাটা বলো? লেট আস সি, দেখি আসলেই কি ব্যাপারটা। হোয়াট ইজ হিজ নেম? স্বামীর বাবা তখন জিজ্ঞেস করছে তার নাম কি? স্যামুয়েল। স্বামী বলছে স্যামুয়েল। দেখো এখন ও কিন্তু এই যে মানে আমরা যে পড়েছিলাম যে চেঞ্জ কনসিডারেবলি, ঠিক আছে? তো এই যে তুমি যদি কথাটা উল্টাও দেখতে পাবা যে রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। তাহলে রিজার্ভেশনসটা কি? এখন কি হচ্ছে, স্বামীনাথন কিন্তু স্যামুয়েলকে তার বাবার সামনে খুব খারাপ করার চেষ্টা করছে, মানে যেভাবে হোক সে স্কুলটা না গিয়ে যেন থাকতে পারে, ঠিক আছে? তো তো এখানে কি করছে, ও বলছে যে আমি যদি যাই তো মাস্টার আমাকে কিন্তু মারবে, মানে মাস্টার খারাপ। অ্যাকচুয়ালি হওয়া এটা উচিত না, একটা বাচ্চা লেট হতেই পারে কোনো কারণে, মাথা ব্যথার কারণে। তাহলে শিক্ষক মশাইয়ের কি উচিত? শিক্ষক মশাইয়ের উচিত যে ঠিক আছে কালকে থেকে লেট করো না, বা ওষুধ টষুধ খেয়ে নিও, তুমি আজকে ক্লাসে বসো, এটা বলা উচিত। কিন্তু স্যামুয়েলকে স্বামীনাথন কিন্তু তার বাবার কাছে আলাদা করে উপস্থিত করছে, ঠিক আছে? এই যে ও কিন্তু এখন কি করছে, ওকে কিন্তু খারাপ করাচ্ছে, বুঝতে পারলা? ভেবে চলো, এটা ধীরে ধীরে বুঝতে পারবে। ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, তার বাবা জিজ্ঞেস করছে। সে কি উনি কি সব সময় ছেলে মেয়েদেরকে বকাবকি করে, ছাত্র ছাত্রীদেরকে কি বকাবকি করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। এবার কিন্তু স্বামীনাথন বলছে, দেখো প্ল্যানিং, সে কিন্তু খুব রাগী মানুষ। সে মানে স্যামুয়েল টিচার, সে কিন্তু খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বিশেষভাবে অ্যাংরি, রাগ করে, উইথ বয়েজ মানে ওই ছেলেদের সাথে, হু কাম ইন লেট, যারা দেরিতে স্কুল আসে। তাহলে স্বামীনাথন আবার বলেও দিচ্ছে তিনি খুব রাগী, আমি স্কুল গেলে বকাবকি করবেন। আর জানো তো বাবা, সে বিশেষ করে উনি ওই ছেলেদের উপর বেশি রেগে যায় যারা কিন্তু লেটে যায়। মানে কত চালাক চতুর কৌশল হতে গেলে এরকম একটা কথা বলা যায়, কিন্তু আমরা গল্পটাতে বুঝতে পারছি। সো আই উডন্ট লাইক টু গো সো লেট টু স্যামুয়েলস ক্লাস, নট স্যামুয়েল স্যারস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরিতে কিন্তু যাব না। তাহলে মানে এই যে কথাটার দ্বারা আমরা সম্ভবত ধরে নাও যে আমাদের একটা শিক্ষকের নাম ধরে নাও যে সায়ন কুমার সাহা। এখন যদি আমি বলি যে সায়নের ক্লাসে যাব না, নট লাইক দ্যাট। যদি আমার একটু সম্মান থাকে অবশ্যই আমি বলবো সায়ন স্যারের ক্লাসে আমি আজকে যাবো না। কিন্তু সায়নের ক্লাসে যাবো না তার মানে কি আই ডোন্ট রেসপেক্ট হিম, বাট আই অবভিয়াসলি রেসপেক্ট হিম। অবশ্য সায়ন কুমার স্যার আমার শিক্ষক মশাই বটেন, সো অল দ্য রেসপেক্ট টু হিম। যদি স্যার কখনো আবার ভিডিওটা শুনে নেয়, হ্যালো স্যার। তো সায়ন স্যারের ক্লাসে আমি যাব না, কিন্তু এখানে কি বলছে, স্যামুয়েলের ক্লাসে কিন্তু আমি যাব না। কথা বুঝতে পারলাম? ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি সে এতই রাগী, এতই যদি তোমাদের বকাঝকা করে, তাহলে তোমরা প্রধান শিক্ষককে বলো না কেন? এখানে একটা বেশ মজার টপিক আছে, দেখো তোমরা বুঝতে পারবে। তো বলছে যে দে সে, তারা বলে, তারা মানে কারা? তার বন্ধু বান্ধব। তারা মানে তার বন্ধু বান্ধব নিশ্চয়ই স্কুলের যারা সহশিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা, সে স্যামুয়েলের সাথে সমীর সাথে গল্প করবে না? তাহলে স্বামীনাথনের যে বন্ধু বান্ধব ক্লাসমেট, তারাই হয়তো বলে যে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। মানে তারা বলতে চাইছে যে এমনকি স্বামীনাথন বলতে চাইছে যে স্যামুয়েল স্যারকে দেখে হেডমাস্টারও ভয় পায়। তাহলে কতটা রাগী এবং কতটা ব্যাডলি, কতটা খারাপ করে স্যামুয়েলকে স্বামীনাথন তার বাবার কাছে কিন্তু প্রেজেন্ট করছে। মানে স্বামীনাথনের বাবার কাছে স্বামীনাথন স্যামুয়েল স্যারকে প্রেজেন্ট করছে কেন? যাতে করে স্বামীনাথনকে আজকে স্কুলে যেতে না হয়। তো এই যে স্যামুয়েলের প্রতি মানে স্বামীনাথন যে একটা ঘেন্না তৈরি করাচ্ছে, এই যে ওর যে অরিজিনাল রিজার্ভেশনস, এটাই ধীরে ধীরে চেঞ্জ হবে, সেটা আমরা ইউনিট 2-তে দেখতে পাবো। তো আজকে আশা করছি আমরা টপিকটা বুঝতে পারলাম, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে আনসারগুলো আছে, আমি একটু কম্প্রিহেনশনটা দেখে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ইউনিট 1-এর যে আমরা যেটা পড়লাম, এখানে আমরা তাহলে কি পেলাম? এখানে আমরা পেলাম কয়েকটা কথা, যে স্বামী বিছানায় শুয়েছিল, লাইং ইন বেড কিন্তু, ঠিক আছে? লাইং ইন বেড, সে দেখছে এটা অলরেডি মানডে মর্নিং। এখানে একটা কোশ্চেন হতে পারে, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে মর্নিং, থার্সডে মর্নিং, স্যাটারডে মর্নিং, সানডে মর্নিং, মানডে মর্নিং, ওটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো তোমরা সেটাকে খেয়াল রাখবে। আর অ্যাট 9 AM স্বামী কমপ্লেইনড এ হেডেক, at 9:30 AM he ought to have been in the school prayer hall,
9:30টার সময় তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে থাকা, কিন্তু সে ছিল তার মায়ের রুমে বেঞ্চের উপরে ঘুমিয়ে। তার মা তাকে বলেছিল, তার মা কিন্তু তাকে প্রপোজ করেছিল, সাজেস্ট করেছিল কিন্তু ঘুমানোর, কিন্তু তার বাবা কিন্তু তাকে স্কুলে যেতে বলেছিল। যখন তার বাবা বলল তুমি স্কুলে যাও, তখন বললো যে আমার মাথা ব্যথা হয়েছে। তো মাথা ব্যথা কেন হয়েছে, স্কুলে যাও, পোকা কোথাকার। তখন বললো যে আমি এত স্বামীনাথন জানতো যে তার বাবা কতটা কঠিন, তাই সে কৌশল পাল্টে বললো যে আমি এত দেরিতে স্কুলে যাব না, এত দেরিতে স্কুলে গেলে স্যামুয়েল স্যার আমাকে খুব বকাঝকা করবে। তখন সমীর বাবা ইনকোয়ারি করলেন, জানতে চাইলেন যে সে কি সত্যি ছেলে মেয়েদেরকে বকাবকি করে। উনি বললেন হ্যাঁ, বিশেষ করে তারা যারা দেরি করে যায়। তো তুমি তাহলে হেডমাস্টারকে বলো না কেন? তো সমীর বললো যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়। ঠিক, তো দেখি কোশ্চেনগুলো আমরা একটু। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, রাইট? এখানে দেখো যে অল্টারনেটিভ মানে জানো তো, অল্টারনেটিভ মানে হচ্ছে একটা না হলে অন্যটা। এই যে ABCD দেওয়া আছে 1 2 3 4, একটা না হলে 2, 2 না হলে 3, 3 না হলে 4। হ্যাঁ, তো এটাকে পছন্দ করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, বাক্যটাকে পূরণ করতে হবে। উইথ হিজ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, অবাক হয়ে স্বামী বুঝতে পারলো এটা কি ছিল। ফ্রাইডে মানে শুক্রবার, থার্সডে মানে কি, ওয়েডনেসডে মানে কি, মানডে মানে কি, তাই তো? তো অ্যাকচুয়ালি ওটা কি ছিল, মানডে মর্নিং ছিল। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। When Swami ought to have been in the school prayer hall, he was lying on the, যখন স্বামীর উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে যাওয়া, তখন সে কোথায় ঘুমিয়েছিল? তখন কিন্তু সে অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল বেঞ্চে না টেবিলে না বেডে না ডেস্কে, বেঞ্চে। সো হি ওয়াজ লাইং অন বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে ঘুমিয়েছিল সে। এবার অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট না লেট না ইনঅ্যাটেন্টিভ না আনডিসিপ্লিনড। এই আনসারটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? সি, এক না বি না সি লিখবে। হ্যাঁ, fill in the chart with the information from the text. তো টাইম when Swami complained of a headache, বললাম 9 AM. Person who ordered Swami to dress up and go to school, Swami's father, তার মা তো তাকে বলেছিল might stay at home. নেম অফ দ্য টিচার মানে পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো, মানে পার্সন মানে ব্যক্তি, হু মানে যে, ওই ব্যক্তিটা যে অর্ডার মানে আদেশ করেছিল স্বামীকে টু ড্রেস আপ জামা কাপড় পরতে, অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যেতে, তার ওই ব্যক্তিটা যে স্বামীকে বলেছিল স্কুলে যাও, সে অবভিয়াসলি স্বামীস ফাদার। স্বামীস ফাদার SWAMI', SWAMI', ঠিক আছে? আর টাইম হোয়েন স্বামী কমপ্লিট, ওটা হচ্ছে 9 AM, ঠিক আছে? নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, স্বামী কোন শিক্ষকের কথা বলা হয়েছিল? স্যামুয়েল, SAMUEL, ঠিক। এবার নম্বর 3 দেখো, স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer। মানে হচ্ছে কি, এই যে ফলোয়িং স্টেটমেন্টসগুলো আছে, এই যে স্টেটমেন্টগুলো আছে, একটা লাইন আছে, এইগুলো ট্রু না ফলস। তোমরা একটু লক্ষ্য করবে যে কখনো কখনো ট্রু কথাটা বানান করে দেওয়া থাকে TRUE, আবার কখনো কখনো দেওয়া থাকে রাইট T ফর ট্রু। বুঝতে পারলাম তো? এখানে কিন্তু একটা ভেজাল হয় যে ট্রু লেখা থাকে না ফলস লেখা থাকে, নাকি T ফর ট্রু আর F ফর ফলস লেখা থাকে। তো এখানে একটু বুঝে নিয়ে লিখতে হবে। সাধারণত ছেলে মেয়ে কী করে, T অথবা F লিখে চলে আসে। তো এখানে নম্বর কাটার একটা চান্স থাকে। তো যদি আমাকে বলা হয় যে আমাকে ট্রু বা ফলস লেখো, তাহলে ট্রু বা ফলস লিখবো। যদি বলা হয় T অথবা F লিখবো, তাহলে T অথবা F লিখবো। কিন্তু এই যে বাচ্চারা বা তোমরা যারা কৌশল করে একটু টিটাকে এফের মতো বা এফটাকে টি এর মতো লেখো, আমরা কিন্তু বুঝে যাই। হ্যাঁ, তো একটু ভালো করে সুন্দর করে টি আর সুন্দর করে এফ লিখবে, ঠিক আছে? দেখো যেটা লিখবে সেটা আসলেই লিখবে, হ্যাঁ, নাহলে নম্বরটা কেটে দিলে, বুঝতে পারছো। আর এখানে কি বলছে, প্রোভাইড সেন্টেন্সেস মানে বাক্যগুলি, আর কি বলছে ফ্রেজেস মানে কয়েকটা শব্দ, আর ওয়ার্ডস কয়েকটা শব্দ মানে কয়েকটা শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট মানে যে 3-4 লাইন তুলে লিখতে হবে তা কিন্তু নয়। সাপোর্টিং স্টেটমেন্ট দুটো শব্দ দিয়ে হতে পারে, দুটো বাক্য দিয়ে হতে পারে, আবার দুটো গুচ্ছ দিয়ে হতে পারে। দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, ট্রু, তাই না? আই হ্যাভ এ হেডেক। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, একদমই ফলস। লাইং ইন হিজ মাদার্স রুম, তাহলে ফাদারের জায়গায় শুধু মাদারটা, আর বইটা দেখে বসিয়ে দিলে হয়ে যাবে। অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। এই কোশ্চেনটা ট্রু না ফলস, তোমরা আনসার কমেন্ট সেকশনে করবে, ঠিক আছে? তো থাক, থ্যাংক ইউ, আজকে এখানেই থাক। তোমরা পড়ো, যদি কোনো সমস্যা হয় কমেন্টে লিখবে, ঠিক আছে? এরপরে আমরা ইউনিট 2টা দেখব। এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস 10-এর পুরো টেক্সট, সিন আর গ্রামার এবং রাইটিং স্কিল পুরো সিলেবাস আশা করছি তোমাদের এই বছর মাধ্যমিকের আগে আগে আমি কমপ্লিট করে দেবো, এটা আশা রাখা যায়। তোমাদের সাথে ডিসকাশন করব, আমার সাথে থাকো।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যে দুটো কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনসার জানিও। ভালো থাকো, খুব মন দিয়ে পড়ো, অবশ্যই মাধ্যমিকটা ক্র্যাক করতে হবে। থ্যাংক ইউ।